তার একটা শিক্ষা বিষয়ক সুপারিশে বলেছিলেন যে আমরা এমন একটা শিক্ষা ব্যবস্থা চালু করব যার মধ্যে দিয়ে একদল মানুষ তৈরি হবে যারা রক্তে এবং বর্ণে হবে ভারতীয়, কিন্তু শিক্ষা এবং রুচিতে হবে ব্রিটিশ। এদেরকে দিয়েই আমরা এই 30 কোটি ভারতবাসীকে শাসন করব। সেটি শাসনের প্রয়োজনে ভাষা, শাসনের প্রয়োজনে শিক্ষা ব্যবস্থা, শাসনের প্রয়োজনে শিক্ষানীতি প্রবর্তনের কথা ব্রিটিশরা যেমন বলেছিল, পাকিস্তানিরাও কি তাই করবে? তাহলে মুসলমান ভাই ভাই এই অর্থহীন কথার পক্ষে আমরা আর দাঁড়াতে পারি না। 52 সালে এই ভাষার আন্দোলন যখন হয়েছিল, আপনারা জানেন তারপরে মৌলানা ভাসানী আহ্বান জানিয়েছিলেন যে 52 সালের 21শে ফেব্রুয়ারিকে আমরা কেমন করে স্মরণ করব। তিনি বলেছিলেন যে খালি পায়ে আমরা শহীদ মিনারে গিয়ে ফুল দেব। শহীদ মিনারে এমন এক প্রতিষ্ঠান গড়ে উঠবে যেখানে হিন্দু থাকবে না, মুসলমান থাকবে না, বৌদ্ধ থাকবে না, খ্রিস্টান থাকবে না, নারী থাকবে না, পুরুষ থাকবে না। সেখানে সবাই মানুষের সংগ্রামের প্রতি মানুষ গিয়ে শ্রদ্ধা জানাবে। কারণ মুসলমানরা মৃত্যুবরণ করলে তাদেরকে গোরস্থানে সমাধিস্থ করা হয়, হিন্দু মৃত্যুবরণ করলে তাকে শ্মশানে দাহ করা হয়। কিন্তু যে হিন্দু অথবা মুসলমান ধর্মের জন্য জীবন দেয় নাই, সকল মানুষের ভাষার জন্য জীবন দিয়েছে, তাকে আমরা কোথায় গিয়ে শ্রদ্ধা জানাবো? হিন্দুর মসজিদ মন্দিরে মুসলমান যেতে পারে না, মুসলমানের মসজিদে হিন্দু যেতে পারে না, কিন্তু শহীদ মিনার হবে এমন এক প্রতিষ্ঠান যেখানে সবাই গিয়ে শ্রদ্ধা জানাতে পারবে। ফলে 52-র 21শে ফেব্রুয়ারি, 52-র ভাষা আন্দোলন এবং শহীদ মিনার একটা অসাম্প্রদায়িক রাজনীতির এমন এক ভিত্তি তৈরি করেছিল, যেই ভিত্তি পাকিস্তানিদের সাম্প্রদায়িক ভিত্তিকে নড়িয়ে দিয়েছিল। 52-র ভাষা আন্দোলন গণতান্ত্রিক চেতনার উন্মেষ জাগিয়েছিল। সংখ্যাগরিষ্ঠ মানুষের অধিকার বাস্তবায়িত হবে নাকি সংখ্যাল্প মানুষের গায়ের জোরে আমাদের অধিকার তারা কেড়ে নেবে? বলেছিল সংখ্যাগরিষ্ঠ মানুষের অধিকার বাস্তবায়ন হবে। মানে 21-এর চেতনার মধ্যে ছিল গণতান্ত্রিক চেতনা, 21-এর চেতনার মধ্যে ছিল অসাম্প্রদায়িক চেতনা। আমরা 1982 সালে এরশাদ ক্ষমতায় আসবার পর এরশাদ আবার ওই ফেব্রুয়ারি মাসকেই টার্গেট করে আমাদের ভাষার চেতনাকে, আমাদের গণতান্ত্রিক চেতনাকে, আমার অসাম্প্রদায়িক চেতনাকে আঘাত করবার চেষ্টা করলো। এবং সেখান থেকেই এমন এক শিক্ষানীতি এখানে প্রবর্তন করবার কথা বলা হলো। সেখানে প্রথমে বলা হলো আরবিকে একটা প্রধান ভাষা হিসেবে শিখতে হবে, বাধ্যতামূলকভাবে আরবি শিখতে হবে। 2, শিক্ষার ক্ষেত্রে নিয়ম হবে যে হায়ার এডুকেশন উড বি হাইলি সিলেক্টিভ, ইট শুড ফ্রি ইন অর্ডার অফ মেরিট or on 50% cost basis। মানে উচ্চশিক্ষা হবে খুবই সীমিত, এটা হয় মেধাবীদের জন্য অথবা যারা 50% ব্যয় নির্বাহ করতে পারবে তাদের জন্য। আমরা বললাম মেধার যাচাই কিভাবে হবে? যে কৃষকের সন্তান সকালবেলা পান্তা ভাত খেয়ে বাবার সঙ্গে জমিতে কাজ করে তারপর স্কুলে আসে, আর যে উচ্চবিত্ত পিতার সন্তান সকালবেলা প্রাইভেট টিচারের সঙ্গে পড়ে ভালো করে নাস্তা খেয়ে মা অথবা বাবা তাকে স্কুলে পৌঁছে দেয়, এই দুইজনের মেধা কি এক হবে? মানে মেধার কথা বলা মানেই অর্থনৈতিক যে বৈষম্য আছে সেটাকে স্থায়ী করে দেওয়া। আমরা বলেছিলাম যে মেধার ভিত্তিতে শিক্ষা আর টাকার ভিত্তিতে শিক্ষা, এই দুটোর নামেই আসলে শিক্ষার মধ্যে যে বৈষম্য আছে সেই বৈষম্যকে স্থায়ী করা হবে। আমরা বলেছিলাম শিক্ষা সবার জন্য গণতান্ত্রিক অধিকার, এই কথাটা স্বীকৃতি দিতে হবে। আর এর সব কি বললেন যে আমাদের যে শহীদ মিনার সেখানে আলপনা আঁকা চলবে না, আরবিকে শিক্ষার একটা প্রধান মাধ্যম এবং আরবি শিক্ষাকে বাধ্যতামূলক করা হবে। একটা জিনিস খেয়াল করুন, এই এরশাদ পাকিস্তানিদের সঙ্গে সমস্ত বিষয়ে তার মিল, এবং একটা বিষয়ে পাকিস্তানিদের মুনাফিকি সেটাকে এবং নির্লজ্জতা সেটাকে সে অতিক্রম করে গেছে। যেরকম ধর্মের কথা পাকিস্তানিরা বলেছে, তারা ধর্ম তাদের জীবনে কখনো ছাপ ফেলে নাই। এরশাদ ধর্মের কথা বলেছে, প্রতি শুক্রবার এসে কোনো না কোনো মসজিদে গিয়েছে এবং গিয়ে বলতো গত রাত্রে আমি স্বপ্নে দেখলাম, আমাকে বলা হয়েছে আমি এই মসজিদে যেন নামাজ পড়ি। আমরা তার মধ্যে প্রতারণার কত রকম দিক আছে। এরশাদ যে মসজিদে যাবে তার 7 দিন 8 দিন আগে থেকে ওখানে রেকি হতো, ওখানে ডিবি, এসবি, এনএসআই এরা গিয়ে সব মসজিদের বাথরুম, টয়লেট রুম সব পরীক্ষা করে দেখতো, আর সেখানে এসে নামাজের পরেই সে শুক্রবারে এইরকম একটা মিথ্যা কথা বলতো। এবং এই মিথ্যা কথায় সায় দিত যে ইমাম সাহেব, সায় দিত যে মুয়াজ্জিন সাহেব। আমরা বলেছিলাম ধর্মের নামে সে শুধু প্রতারণা করে না, ধর্মের নামে সে মানুষের চরিত্রকে নামিয়ে ফেলে। আমরা স্বৈরাচার শুধুমাত্র অর্থনৈতিকভাবে নিপীড়ন চালায় নয়, স্বৈরাচার শুধু গণতান্ত্রিক অধিকারকে কেড়ে নেয় তা নয়, স্বৈরাচার মানুষের রুচিবোধকে নামিয়ে ফেলে। এবং এরশাদ তখন কবিতা লিখলো, কেউ বিশ্বাস করতো না যে এই কবিতা এরশাদের লেখা। তিনি বলতেন বেদনায় আমার মন ভরপুর হয়ে যায়। ছাত্ররা তখন বলতো ওরে আহম্মক,
বেদনায় মন ভরপুর হয় না, বেদনায় ভারাক্রান্ত হয়। এই যে ভাষা সংক্রান্ত এই যে দুর্দমনীয় জ্ঞান, তিনি আমাদেরকে কবিতা শেখাবার তখন সবক দিলেন। একদিকে শেখাচ্ছেন ধর্ম, আর একদিকে শেখাচ্ছেন কবিতা, আর একদিকে তিনি বলছেন এই অবস্থা চলতে দেয়া যায় না। আমরা বললাম কোন অবস্থা? লুটপাটের অবস্থা। এই লুটপাটের অবস্থা কে তৈরি করছে, কারা তৈরি করছে? তখন তিনি আমাদের সামনে নিয়ে এসেছিলেন, আপনারা জানেন, রাষ্ট্র ধর্ম ইসলাম। জীবনের কোথাও যার নৈতিকতার কোনো চিহ্ন নাই, সেই মানুষ রাষ্ট্র ধর্ম ইসলাম করে মানুষের গণতান্ত্রিক অধিকারকে, সর্বশেষ কর্মতান্ত্রিক অধিকারকেও কেড়ে নেওয়ার চেষ্টা করেছিলেন। তার বিরুদ্ধে যে ছাত্র আন্দোলন, সেই আন্দোলন চলতে চলতে দেখুন, একদিকে 52 ভাষা আন্দোলন আমাদের মধ্যে গণতান্ত্রিক বোধ তৈরি করেছিল, আবার ওই মধ্য ফেব্রুয়ারি মাসের আর এক আন্দোলন আমাদের গণতান্ত্রিক চেতনাকে আর এক স্তর উপরে তুলে দিয়েছিল। এবং আর একটা তাৎপর্যপূর্ণ ঘটনা দেখুন, 1971 সালের 16 ডিসেম্বর এই দেশ স্বাধীনতা অর্জন করেছিল। আবার 1990 সালের ডিসেম্বর মাসেই 6 তারিখে আমরা এরশাদের পতন ঘটিয়েছিলাম। ডিসেম্বর মাসে তাৎপর্যপূর্ণ, একবার আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম, আর একবার আমরা স্বৈরাচার তাড়িয়েছিলাম। ফেব্রুয়ারি মাস দুই দিক থেকে তাৎপর্যপূর্ণ। একদিকে ফেব্রুয়ারিতে ভাষা আন্দোলন হয়েছিল, আর একদিকে মধ্য ফেব্রুয়ারি আর একটা নতুন জাগরণ তৈরি করেছিল। এই সব আজ ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। কারণ এরশাদের সঙ্গে চেহারার পার্থক্য থাকলেও নীতির কোনো পার্থক্য নাই বলে যে কামরুল ইসলাম পটুয়া, কামরুল ইসলাম তিনি মৃত্যুর আগে একটা ছবি এঁকেছিলেন। সেই ছবিতে তিনি লিখেছিলেন, দেশ আজ বিশ্ব বেহায়ার খপ্পরে। কে সেই বিশ্ব বেহায়া? সেই বিশ্ব বেহায়া ছিল হোসেন মোহাম্মদ এরশাদ। আবার এই কামরুল ইসলাম 71 সালে ছবি এঁকেছিলেন যে ওরা মানুষ হত্যা করছে, আমরা জানোয়ারদেরকে হত্যা করব। তিনি ছবি এঁকেছিলেন এই সব জানোয়ারদেরকে হত্যা করতে হবে। পাকিস্তানিদেরকে চিহ্নিত করেছিলেন জানোয়ার হিসাবে। তিনি 71 সালে পাকিস্তানিদেরকে চিহ্নিত করলেন জানোয়ার হিসাবে, 90 এরশাদকে চিহ্নিত করলেন বেহায়া হিসাবে। কি ট্র্যাজেডি আমাদের দেখেন। আমরা 90 পরাজিত এরশাদ, সে এখন গণতান্ত্রিক শক্তির নাকি মিত্র, আর 71 পরাজিত জামাত, সেও নাকি গণতান্ত্রিক শক্তির মিত্র। ফলে আজ আমাদের একদিকে স্বৈরাচার আর একদিকে রাজাকার, এই দুই বোঝা জনগণের উপর চাপিয়ে দিয়ে তারা ক্ষমতা কেন্দ্রিক আজকে মারপিটে লিপ্ত হয়েছে। মানুষ যখন মৃত্যুবরণ করে সেটা সহজে দেখা যায়, কিন্তু তিলে তিলে মানুষ যখন মরে সেটা দেখা যায় না। 52 মিনিটে তিলে তিলে 52টা কাতরাচ্ছে মানুষ, এটা দেখা যায়। 90 জন মানুষ পুড়ে রয়েছে, এটা দেখা যায়। কিন্তু এখন যে মেট্রিক পরীক্ষা হচ্ছে, 15 লক্ষ ছেলে মেয়ে মেট্রিক পরীক্ষা দেবে। আপনাকে একবারও খেয়াল করে দেখেছি এই যারা মেট্রিক পরীক্ষা দিচ্ছে, কয়েকদিন আগে প্রাইমারি স্কুল সার্টিফিকেট পরীক্ষা হয়েছে। প্রাইমারি স্কুল সার্টিফিকেট পরীক্ষায় অংশগ্রহণ করেছিল 31 লক্ষ ছেলে মেয়ে, মেট্রিক পরীক্ষায় অংশগ্রহণ করছে 14.5 লক্ষ ছেলে মেয়ে। ক্লাস 5 থেকে ক্লাস 10 পর্যন্ত 17 লক্ষ ছেলে মেয়ে কেন পরীক্ষা দিতে আসতে পারলো না? 17 লক্ষ ছেলে মেয়ে ঝরে গেল শিক্ষার আঙ্গিনা থেকে। এই যে নিঃশব্দ মৃত্যু শিক্ষা জীবন থেকে ঝরে পড়লে তারা কেউ কি তার দায়িত্ব নেবে না? একদিন জনগণের প্রতি প্রবল ভালোবাসা থেকে, একটা প্রবল দায়িত্ববোধ থেকেই ছাত্রশ্রেণী স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিরোধ সংগ্রামে নেমে পড়েছিল। জনগণের প্রতি দায়িত্ববোধ থেকেই আরবিকে বাধ্যতামূলক করার বিরুদ্ধে জনগণ নেমেছিল। কয়েকদিন আগে সৌদি আরব আমাদের দেশ থেকে মানুষ নেবে। একটু কিন্তু শুনেছেন আমরা মধ্য দেশে উন্নীত হয়েছি। ফিলিপাইন নামে একটা দেশ আছে, সেই দেশ বলেছে তার দেশ থেকে যদি কোনো গৃহ পরিচারিকা নিতে হয় তাদেরকে $500 মাসিক বেতন দিতে হবে। সৌদি আরব গভর্নমেন্টের কাছে তারা বলেছে $500 নিচে মাসিক বেতন হলে ফিলিপাইন থেকে কোনো গৃহ পরিচারিকা সৌদি আরবে যাবে না। তাদের থাকার ব্যবস্থা করতে হবে, তাদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে, তাদের বিশ্রামের ব্যবস্থা করতে হবে। সৌদি আরবে ফিলিপাইন গৃহ পরিচারিকা পাঠায় নাই। বাংলাদেশে চলে এলো মাত্র 14,000 টাকা, মানে $200। $200 জন্য আজকে হাজার হাজার আমাদের মা বোনরা লাইন দিয়েছে সৌদি আরবে, তারা গৃহ পরিচারিকা হিসাবে যাবেন। কই ইসলামের দেশ সৌদি আরব, সেটা বলে নাই যে সৌদি আরবে তিনি মাদ্রাসার ছাত্র নেবেন। আরবির প্রতি এত ভালোবাসা, ইসলামের প্রতি এত ভালোবাসা, গোটা দুনিয়ার ইসলামের কেন্দ্র সৌদি আরব। কই সৌদি আরব তো বাংলাদেশে
মাদ্রাসা থেকে এবং আরবি পাস করা কাউকে নেওয়ার কথা বলে নাই। নিতে চেয়েছে তো আমার ওই গ্রামীণ গৃহ পরিচারিকা মা এবং বোনকে, যাদেরকে আজকে গৃহ পরিচারিকা হিসেবে পাঠানো হবে সৌদি আরবে। তাদের লজ্জার, তাদের অপমানের, তাদের নির্যাতনের মধ্য দিয়ে যে টাকা আসবে তা দিয়ে আমাদের রাষ্ট্রীয় কোষাগার ফিট দিতে হবে, তা দিয়ে আমার শিক্ষার বাজেট হবে, তা দিয়ে আমার দেশের রাষ্ট্র চলবে। সেই মানুষদের প্রতি আমরা কি কোনো দায় স্বীকার করব না? আজকে আমরা যখন ভ্যালেন্টাইন্স ডে পালন করছি, ভালোবাসা জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ, কিন্তু ভালোবাসা কি মানুষকে এইরকম অন্ধ করে দেবে যে মানুষের দায়িত্ববোধ থাকবে না, কর্তব্যবোধ থাকবে না? ভ্যালেন্টাইন্স ডে কে গোটা দুনিয়াতে এখন 3টা সি দিয়ে তারা চিহ্নিত করছে। প্রথম বলছে যে কালচার, তারপর বলছে ক্রিশ্চিয়ানিটি, তারপর বলছে কমার্শিয়ালিটি। বলছে যে একটা সংস্কৃতিতে ধস নামাও, খ্রিস্টান ধর্মকে প্রমোট করো, 3 নম্বর হচ্ছে তার বাণিজ্যকে বিস্তৃত করো। শুধুমাত্র আমেরিকাতে আজকের দিনে প্রতি মানুষ মাথাপিছু $175 করে তাদের খরচ হবে নাকি ভ্যালেন্টাইন্স ডেতে। আমেরিকার ভ্যালেন্টাইন্স ডে তারা বাজেট ঘোষণা করেছে, গত পরশু আপনারা দেখেছি আমরা, যে $19 বিলিয়ন বাণিজ্য হবে। তার মধ্যে হচ্ছে জুয়েলারি, তার মধ্যে ফুল, তার মধ্যে গিফট আইটেম। এই যে যুবক যুবতী তরুণ তরুণীকে ভাসিয়ে দাও। আজকে ভ্যালেন্টাইনের বন্যায় যুবক যুবতী ভাসছে, কিন্তু মানুষের প্রতি দায়িত্ব এবং কর্তব্যবোধ কি তাদের জেগে উঠবে না? যেমন ধরুন, পৃথিবীর সর্ববৃহৎ ফুল উৎপাদনকারী দেশ কোনটা? পৃথিবীর সর্ববৃহৎ ফুল উৎপাদনকারী দেশ হচ্ছে হল্যান্ড বা নেদারল্যান্ড। সেই দেশের সবচেয়ে বেশি কাঠ ফুল, মানে যে ফুল কেটে সংরক্ষণ করা যায়, সেই ফুলের সিজন হচ্ছে ফেব্রুয়ারি মাস। ফলে ওরা খুঁজে খুঁজে হিসেব করে বের করেছে কোন মাসের কোন সময়টাতে একটা উৎসবের দিন ঘোষণা করলে তাদের ফুলের বিক্রি সবচেয়ে বেশি হবে। খুঁজে খুঁজে তারা ফেব্রুয়ারি মাসের 14 তারিখ থেকে সিলেক্ট করেছে। 8.6 বিলিয়ন ইউরো হল্যান্ড শুধু ফুলের ব্যবসা করছে আজকের এই দিনটাতে। ফলে এই ব্যবসার কাছে হারিয়ে গেল মানুষের প্রতি ভালোবাসা, ব্যবসার কাছে হারিয়ে গেল মানুষের প্রতি দায়বদ্ধতা। আজকে ব্যবসার কাছে হারিয়ে যাচ্ছে মানুষের কর্তব্য, যেমন করে ব্যবসার কাছে হারিয়ে যাচ্ছে আমাদের অতীত দিনের সংগ্রামের সমস্ত ঐতিহ্য। সমাজতান্ত্রিক ছাত্রপক্ষে ধন্যবাদ। একদিকে যখন ব্যবসার নামে যুবক যুবতী তরুণ তরুণীরা আজকে উন্মাতাল আনন্দ করছে, আমরা বলতে চাই তোমাদের আনন্দের জন্যই আমরা আমাদের বর্তমানকে উৎসর্গ করছি। একদিন যখন চীনের ছাত্র আন্দোলন হচ্ছিল, তখন একদিকে উত্তাল ছাত্র আন্দোলন, মার্কিনেরা তার উপর আক্রমণ চালাচ্ছে, চীনের সরকার তার উপর আক্রমণ চালাচ্ছে, আর সেই সময় বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে ছেলে মেয়েরা বসে প্রেম করছে। ছাত্ররা ক্ষিপ্ত হয়ে গেল তাদের উপরে, আমরা পুলিশের মার খাই আর তোমরা বসে বসে প্রেম করো। মাওসুদুং বলেছিল, দেখো ওদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আমরা আমাদের বর্তমানকে নিয়োগ করেছি, ওদের প্রতি ঈর্ষা করছো কেন? ওরা আরো ভালো থাকুক, মানুষ মানুষকে ভালোবাসতে শিখুক। যে তরুণ তরুণীর খোপা আজকে ফুল পরিয়ে দিচ্ছে, সেই তরুণ তো জানে না যে তার চাকরি নাই, সে চাকরি পাবে না। ওই তরুণের চাকরির জন্য তো তুমি লড়াই করছো। ওদের জীবনে ভালোবাসার ফল হিসেবে যে সন্তান আসবে, সেই সন্তানের শিক্ষা কে দেবে? সেই সন্তান চিকিৎসা পাবে কি? সেই সন্তান মানুষ হিসেবে বাঁচতে পারবে কি? সে কি মাদকাসক্ত হয়ে মৃত্যুবরণ করবে? সেই সন্তানের কথা কে ভাববে? ফলে ওরা ভালোবাসছে পরস্পরকে, আর তোমরা ভালোবাসছো জনগণকে। তোমাদের ভালোবাসা ওদের চেয়ে অনেক বড়। যে ভালোবাসা বড় তা তো হিংসা করে না, তা তো ঈর্ষা করে না, তা মানুষকে আরো দায়িত্ব সচেতন করে। তাহলে আজও আমাদের চারপাশে যখন দেখছি ফুলের ব্যবসা, পৃথিবীর 2য় বৃহত্তম ফুল রপ্তানিকারক দেশ কলম্বিয়ার কালকে শ্রমিকদের জীবন শুনলাম। 16 ঘন্টা কাজ করে একজন ফুল বাগানের নারী, মাসিক বেতন 175 পাউন্ড। তার সারা বছর মাসের আয়ের মাত্র 40% ব্যয় করতে পারে। আর তার ওই ফুল যে ইউরোপের, আমেরিকার কোন একজন তরুণ যখন তার তরুণীর হাতে তুলে নিচ্ছে, সে কি তখন কি খেয়াল করেছে এই ফুলের সঙ্গে কত দীর্ঘশ্বাস, কত ঘাম, কত বেদনা, কতটুকু অশ্রু এখানে মিশে আছে? আমাদের পাশে ফুল বাগান, এখানে দেখুন গিয়ে বসে বসে ফুলের মালা বানাচ্ছে। কি তাদের চেহারা! সারাটা দিন এক জায়গায় বসে প্রস্রাব করবার মতন সময়ও তাদের নাই, বসে ফুলের মালা বানাচ্ছে। আমি যখন সেই ফুলের মালা যাকে ভালোবাসি তার মাথায় পরিয়ে দেই, একবারও কি ভেবেছি আরেকজন তরুণী শুধুমাত্র পেটের ক্ষুধা মেটাবার জন্য এই ফুলের মালা তৈরি করেছে? তার প্রতি আমার কি কোনো দায়িত্ব আছে, কোনো কর্তব্য আছে? ফলে আমরা সেই দায়িত্ব কর্তব্যের জায়গায় মানুষকে তুলতে চাই। সত্যিকারের ভালোবাসা হচ্ছে সেটাই
যা মানুষকে কর্তব্য সচেতন করে। সত্যিকারের ভালোবাসা হচ্ছে সেটাই যা মানুষকে দায়িত্ব সচেতন করে। আজকে যখন আমরা স্বৈরাচার বিরোধী দিবসটাকে মনে করি, তখন শুধু ইতিহাসকে মনে করি না, তখন আমরা আমাদের বর্তমানকেও স্মরণ করি। আজকে বর্তমানের যুবকদের সামনে যে অন্ধকার, আজকে বৃদ্ধদের সামনে যে হাহাকার, আজকে শ্রমিকদের সামনে যে দীর্ঘশ্বাস, কে তাদের পক্ষে লড়াই করবে? কারা তার পক্ষে লড়াই করবে? আজকে শিক্ষা বাণিজ্য গোটা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে। আজকে চাকরির ক্ষেত্রে হায়ার অ্যান্ড ফায়ার পলিসি চলছে। আজকে মাল্টিন্যাশনাল কর্পোরেশন যারা চাকরি করছেন 60,000 টাকা, 70,000 টাকা, 80,000 টাকা বেতন পান, এইটুকু তিনি জানেন। আগামীকাল চাকরিটা থাকবে কিনা তার কোনো নিশ্চয়তা নাই। কয়েকদিন আগে গ্রামীণ ফোনের আপনারা দেখেছেন, গ্রামীণ ফোনের এক ভাগ তরুণ কর্মচারী তারা রাস্তায় মিছিল করতে এসেছিল, র্যাব দিয়ে পিটিয়ে তাদেরকে তুলে দেওয়া হয়েছে। বাইরে থেকে তো আমরা মনে করি অনেক টাকা বেতনের চাকরি করে, কিন্তু ভেতরে ভেতরে কি অসহায়ত্বের মধ্যে আমাদের এই যুব সমাজ, তাদের পক্ষে কে লড়বে? আমাদের 82-র মধ্য ফেব্রুয়ারি আমাদেরকে শেখায় একজন মানুষ লাগে যারা লড়ে, একজন মানুষ লাগে যারা অন্যায় প্রতিরোধ করে, একজন মানুষ সবসময় সমাজে প্রয়োজন হয় যারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধের মশালটাকে জ্বালিয়ে রাখে। 82-র মধ্য ফেব্রুয়ারি সেই মশালটাকে জ্বালিয়ে রাখবার একটা প্রেরণা। 82-র সেই মধ্য ফেব্রুয়ারির চেতনা থেকে আমরা জাফর, জয়নাল, কাঞ্চন, দীপালি সাহার মতো আমরা তাদেরকে বলতে চাই, তোমরা মতো আমাদের সর্বস্ব দিয়েছ, আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে লড়তে চাই। অতীতে যেমন স্বৈরাচারের বিরুদ্ধে আমরা লড়েছি, বর্তমানে যেমন ক্ষমতা কেন্দ্রিক হানাহানি, তার মধ্যে ধ্বংস হয়ে যাচ্ছে ছাত্রদের শিক্ষা জীবন, ধ্বংস হয়ে যাচ্ছে মানুষের গণতান্ত্রিক চেতনা, ধ্বংস হয়ে যাচ্ছে মানুষের অসাম্প্রদায়িক মূল্যবোধ। তার বিরুদ্ধে কে লড়বে? কারা লড়বে তার বিরুদ্ধে? তার বিরুদ্ধে লড়বার জন্য একজন তরুণ এবং যুবক চাই। তাদের সামনে ইতিহাসের শিক্ষা যেমন থাকবে, তাদের সামনে ভবিষ্যতের স্বপ্নও তেমন থাকবে। ভবিষ্যতের স্বপ্ন পূরণের জন্য ইতিহাসের শিক্ষাটাকে নিয়ে বর্তমানে আমরা লড়তে চাই। একদিন আমরা স্বৈরাচার বিরোধী লড়াইয়ে ছাত্র নেতা হিসেবে ছিলাম, আজকে যারা অগণতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে যে ছাত্ররা লড়ছে, অতীতের একজন সংগ্রামী মানুষ হিসেবে বর্তমানে সংগ্রামী মানুষদের প্রতি আমি আমার সেই আশা, ভরসা এবং প্রত্যাশা ব্যক্ত করতে চাই। আমরা লড়াই করেছিলাম, লড়াই শেষ হয় নাই, সেই লড়াই আজকেও লড়তে হবে এবং লড়াইয়ের মধ্য দিয়ে আমাদের অপূর্ণ স্বপ্নকে আমরা বাস্তবায়ন করব। 83-র মধ্য ফেব্রুয়ারির সেই চেতনা, আমাদের লড়াই করবার চেতনা, সেই চেতনা অভিলাষী চেতনা হিসেবে জেগে থাকুক, এই প্রত্যাশা ব্যক্ত করে 83-র মধ্য ফেব্রুয়ারি শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে অপূর্ণ স্বপ্ন বাস্তবায়নের প্রতিজ্ঞাকে ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। তুমি অমর্ত রাখো বিপ্লব দিবস। ধন্যবাদ কমরেড রাজীবুজ্জামান রতন।